দর্শক, একে একে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই যেন মুখ খুলতে শুরু করেছেন। প্রথমে সহকারী কোচ সালাউদ্দিন, এরপরে ক্রিকেটার সাইফ হাসান, এরপরে এবার ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি মুখ খুলে ফেললেন। ফারুক আহমেদ স্পষ্ট করে বার্তা দিয়ে দিলেন যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি, এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কারণে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার ছিল না। ক্রিকেট বোর্ডকে মিনিমাম কোনো তাদের মতামত জানানোর স্কোপ দেয়নি সরকার। পুরো দায়টা চলে যাচ্ছে সরকার এবং সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ওপরে। মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারে ফারুক আহমেদকে নিয়ে নিউজ করার পরে, দৈনিক কালের কণ্ঠ এই ব্যাপারে নিউজ করার পরে আমরা দেখেছি যে রাত 12টার দিকে, গত রাত 12টার দিকে সেই নিউজটা তারা আবার ফেলেও দিয়েছে। একই সাথে তারা ফারুক আহমেদ এবং তামিম ইকবালকে নিয়ে দুইটা নিউজ করেছিল, ফারুক আহমেদের নিউজটা ফেলে দিয়েছে। তাহলে কি এখনো অন্তর্বর্তীকালীন সরকারের ভূত চেপে আছে প্রশাসনের কোথাও না কোথাও, কিংবা গণমাধ্যমের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের ভূত কি এখনো চাপ প্রয়োগ করছে? চলুন একটু জেনে দেখি ফারুক আহমেদ কি বললেন, কালের কণ্ঠ কার প্রেসারে এই সংবাদটা ফেলে দিল, অন্য গণমাধ্যমগুলো কি বলছে। থাকবেন দর্শক। বলছিলাম, ফারুক আহমেদ স্পষ্ট করে বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়নি, একেবারে কোনো রাগঢাক ছাড়া স্পষ্ট করে বলে দিয়েছেন। এর আগে কোচ সালাউদ্দিন আহমেদ এবং ক্রিকেটার সাইফ হাসানের মন্তব্যের পরে এবার ফারুক আহমেদের মন্তব্যে দৃশ্যপটটা পরিষ্কার হয়ে গেল। এখন কি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজের অস্তিত্ব রক্ষার জন্য তিনিও স্বীকার করে নেবেন যে সরকারের চাপ প্রয়োগ করে বাধ্য করেছে ক্রিকেট বোর্ডকে যেন খেলতে না যায়? কি বলছেন ফারুক আহমেদ? আমরা কালের কণ্ঠের নিউজের কথা বলেছি, কালের কণ্ঠ সেখানে নিউজটা পরে আর পাওয়া যায়নি। পরে কালের কণ্ঠ সার্চ করতে গিয়ে কি পাওয়া গেছে সেটা দেখুন। সেখানে তারা ওই নিউজের লিঙ্কে লিখে দিয়েছে কিছু পাওয়া যায়নি। দেখে নিন, এই যে কিছু পাওয়া যায়নি, তাতেই মনে হয়েছে যে কালের কণ্ঠের উপরে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে এই সংবাদটা প্রকাশ করার পরে। এই চাপটা কে দিচ্ছেন? আসিফ নজরুল কি এখনো অনেক বেশি ক্ষমতাবান? এখনো তিনি এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করছেন? যদি ক্ষমতা প্রয়োগ করা না হয় নেগেটিভভাবে, তাহলে কালের কণ্ঠের মতো এত বড় একটা গণমাধ্যম নিউজ ফেলে দেবে কেন? চলুন মানবকণ্ঠ কি বলছে, দৈনিক মানবকণ্ঠ, তাদের শিরোনামটা দেখে নিন। মানবকণ্ঠও জাতীয় পত্রিকা। মানবকণ্ঠের শিরোনামে ফারুক আহমেদের বিশাল ছবি দিয়ে তারা বলছে, অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি ফারুক আহমেদ। এবং মানবকণ্ঠ তার নিউজে যা লিখেছে হুবহু কালের কণ্ঠের নিউজে সেই একই লেখা ছিল। কালের কণ্ঠ নিউজটা ফেলে দিয়েছে, মানবকণ্ঠ নিউজটা ফেলেনি। কি বলছে? অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি বলে আবারও স্পষ্ট করে দিয়েছেন বিসিবি পরিচালক ফারুক আহমেদ। তিনি আরও জানান, ক্রিকেটার অথবা বিসিবি কর্তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। একেবারে স্পষ্ট, মানে এই ব্যাপারে ক্রিকেটার এবং বিসিবির কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, সরকার তাদেরকে বাধ্য করেছে। অর্থাৎ বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে পারেনি, বাংলাদেশের ক্রিকেট যে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, সেটা শুধুমাত্র আসিফ নজরুল এবং ইউনূস সরকারের কারণেই হয়েছে। এবং তারা পরিকল্পিতভাবে ক্রিকেটকে ধ্বংসের যে চক্রান্ত শুরু করেছিল, আসিফ নজরুল যেটা বলেছিলেন যে পার্শ্ববর্তী দেশের হেজিমনি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে ক্রিকেটকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ফুটবলই আমাদের আসল খেলা, এই ধরনের বাজে কমেন্ট ক্রিকেট সম্পর্কে যে ক্রীড়া উপদেষ্টা করতে পারেন, সেই ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ক্রিকেটের স্বার্থে কোনো কিছু যে পাওয়া সম্ভব নয়, সেটা একেবারে একের পর এক একেবারে নগ্ন হয়ে যাচ্ছে, থলের বিড়াল বেরিয়ে আসছে। এরপরে ফারুক আহমেদ অন্য বিষয়ে কথা বলেছেন। ফারুক আহমেদ বলেছেন, সরকার পরিবর্তন হলেও বোর্ডের পরিবর্তন হঠাৎ করে আসবে না, ক্রীড়া প্রতিমন্ত্রী বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। অর্থাৎ হুট করে বোর্ডে একটা বড় পরিবর্তন হবে, সেটা অবশ্য করার স্কোপও নেই, কারণ ক্রিকেট বোর্ডের উপরে সরকারের হস্তক্ষেপ, বারবার হস্তক্ষেপ, এই ব্যাপারটা আইসিসি যদি মার্ক করে ফেলে, তাহলে ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেতের
ব্যাপার হবে। নিশ্চয়ই আমিনুল হক তিনি নিজে একজন স্পোর্টসম্যান, জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, সাবেক গোলরক্ষক, তিনি বোঝেন যে আইসিসি, ফিফা এই সংস্থাগুলো কোন নিয়মে চলে। সুতরাং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা কৌশলে নেবেন, যেখানে মনে হবে না সরকার হস্তক্ষেপ করেছে। বিসিবির পরিচালক ফারুক আহমেদ আরও বলেন, সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড সব সময় চায়, আগে বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানেও তিনি স্পষ্ট করে বলেছেন সাকিবকে দলে নেওয়া সম্ভব হয়নি, সেটাও অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের কারণে। বিসিবির একাধিক ব্যক্তি একেবারে সরাসরি বলে দিয়েছেন বিভিন্ন সময়ে যে সাকিবকে যেন খেলতে না দেয়া হয়, সাকিবকে যেন দলে না নেওয়া হয়, এই জন্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি হস্তক্ষেপ করেছেন। অবশ্যই এটা রাগঢাকের কিছু নেই, তিনি নিজেই ফেসবুক পোস্ট দিয়ে একেবারে জানান দিয়ে দিয়েছিলেন যে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন সাকিব আল হাসানকে যেন খেলায় অর্থাৎ দলে না নেওয়া হয়। সাকিব ফিরছে এই তথ্যটা ফারুক আহমেদ স্পষ্ট করেছেন। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে, দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের বলেও জানান তিনি। তবে কাজটা খুব দ্রুত সম্ভব নয় সেটাও বলেছেন, কারণ সাকিবের মামলাগুলো সমাধান করতে হবে। সরকার মামলাগুলো যদি তুলে নেয়, মামলার ফাইলটা আজকে অথবা কালকেই সরকারের কাছে যাবে বলেও আমরা আগে একটা ভিডিওতে আপনাদেরকে নিশ্চিত করেছি। ফারুক আহমেদ যখন এই বার্তা দিচ্ছেন তখন তামিম ইকবাল তাকে নিয়ে কালের কণ্ঠ যে নিউজটা বলছিলাম যে ফারুক আহমেদ এবং তামিম ইকবালকে নিয়ে আলাদা দুটো নিউজ করেছে। তামিম ইকবালের নিউজ যেটা রেখেছে তারা, সেই নিউজের ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তামিম ইকবাল বলছেন, সাকিব মাশরাফি হত্যা করতে পারে এটা আমি বিশ্বাস করি না। অর্থাৎ সাকিব মাশরাফিকে যে হত্যা মামলার আসামি করা হয়েছে এটা যে মিথ্যা বানোয়াট, সেই কথাটা সাকিব আল হাসানও বলছেন, যে তামিম ইকবালও বলছেন যে তামিমের সঙ্গে সাকিবের সম্পর্ক অনেকটা দা কুমড়া সম্পর্কের মতো মাঝখানে আমরা দেখেছিলাম, একেবারে দৃশ্যমান সত্য আমরা দেখেছিলাম। সেই তামিম বলছে যে সাকিবের বিরুদ্ধে এই মামলা, মাশরাফির বিরুদ্ধে এই মামলা, এগুলো মিথ্যা বানোয়াট। সুতরাং একটা সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব খুব দ্রুত দলে ফিরবেন, এটা এখন মোটামুটি নিশ্চিত। কিন্তু বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে পারলো না, এই যে বিসিবির মধ্য থেকে একের পর এক এই তথ্যগুলো বেরিয়ে আসছে এবং বিসিবির এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্তারা স্বীকার করা শুরু করেছেন, এর ফলে আসিফ নজরুলদের অবস্থা কোন দিকে যাবে, কি হবে, নতুন সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে কালের কণ্ঠের নিউজ ফেলে দেওয়ার ব্যাপারটাতে সন্দেহের চোখে দেখার অবকাশ রয়েছে যে এখনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব এই নতুন সরকারের প্রশাসনের মধ্যে আছে কিনা, এখনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে তারা চাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো নতুন সরকারকে খুবই স্পষ্টভাবে, তীক্ষ্ণভাবে দেখতে হবে অবশ্যই। আইসিসি 16 ভোটের মধ্যে 15টি বিপক্ষে নিয়ে বলে দিল বাংলাদেশের দাবির পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পরিষ্কার করে বলে দিল যে তোমার ভয় তোমারই, আমরা তার ঔষধ খুঁজতে পারবো না। এই একটা ভোট পাওয়ার পেছনেও পাকিস্তানের কূটনৈতিক সহানুভূতি ছাড়া কোনো ক্রিকেটীয় যুক্তি কাজ করেনি। যদিও আমার মনে হয় পাকিস্তানের এটা একটা চাল যে বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে তার একটা প্রতিদ্বন্দ্বী কমলো। এত বড় কূটনৈতিক একঘরে হওয়ার অর্থ হলো বাংলাদেশের আগের সেই ভোট ব্যাংক বা সিম্প্যাথি কার্ড খেলতে পারছে না। ভারতে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণে বাংলাদেশের অস্বীকৃতি ক্রিকেটীয় ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। যে সিদ্ধান্তকে নিরাপত্তার আড়ালে লুকানোর চেষ্টা করা হয়েছে তা আসলে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি নিষ্ঠুর রাজনীতি। আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশের নিজস্ব ভোট ছাড়া বাকি 15 ভোটের মধ্যে মাত্র একটি ভোট পাকিস্তানের ভোট পাওয়ার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার এক চিত্রটি পরিষ্কার হয়ে উঠেছে। এই ঘটনা শুধু একটি বিশ্বকাপের সুযোগ হারানো নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক পরিণতিও বটে। রাজনৈতিক সিদ্ধান্তের নামে ক্রিকেটকে জিম্মি করার এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে খেলোয়াড়রা, যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিশ্বকাপের স্বপ্ন দেখেছেন। তাদের সেই স্বপ্ন রাজনৈতিক উদ্দেশ্যের বলি হয়েছে। মুস্তাফিজুর রহমানের ঘটনাকে কেন্দ্র করে যে নিরাপত্তার অজুহাত তুলে ধরা হয়েছে, আইসিসি তার স্বাধীন মূল্যায়নে সেই দাবিকে ভিত্তিহীন প্রমাণ করে দিয়েছে।
যেখানে আন্তর্জাতিক সংস্থা নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকির কোনো প্রমাণ পায়নি, সেখানে বাংলাদেশের একগুঁয়েমি, বিশেষ করে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুলের একগুঁয়েমি এবং মিথ্যাচার, রাজনৈতিক প্রতিহিংসার যে প্রমাণ আমরা পেয়েছি, সেটা একটা ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশের অবস্থানকে। এই সিদ্ধান্তের আর্থিক ক্ষতি অকল্পনীয়। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ থেকে প্রাপ্ত অর্থ, স্পন্সরশিপের সুবিধা, খেলোয়াড়দের এক্সপোজার এবং দেশের ক্রিকেট ব্র্যান্ডিং এর যে মূল্য, তার পরিমাণ কোটি 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 টাকা। এই অর্থ শুধু বিসিবির কোষাগারে ক্ষতি নয়, এটি বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগের সুযোগ হারানো। সর্বোপরি বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে অনুপস্থিতি বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক বাজারে মূল্য কমিয়ে দেবে, যার প্রভাব দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে ক্রিকেটারদের জন্যই। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ক্রিকেট প্রশাসনের মেরুদণ্ড কোথাও দাঁড়িয়ে নেই। বোর্ড যদি স্বাধীন যুক্তি সাজাতে না পারে, খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে, আলোচনার বিকল্প পথ যেমন নিরপেক্ষ সিকিউরিটি অডিটর যোগ করা, নির্দিষ্ট ভেন্যুতে অতিরিক্ত বাফার, দলীয় লিয়াজ অফিসার, এসব প্রস্তাব রাখতে না পারে, তাহলে বোর্ডের কি দরকার? বোর্ডের অস্তিত্ব কি রাখতে হবে কেন? এমনকি এখনো পরিস্থিতি আংশিক উদ্ধার করা যেত। ভারতের নিরাপত্তা পরিকল্পনায় যৌথ ওভারসাইট, ম্যাচ ডে প্রোটোকলে আপগ্রেড, নির্দিষ্ট শর্তে অংশগ্রহণ, কিন্তু আমরা সে দরজাটিও বন্ধ করেছি একমাত্র এক ব্যক্তির একগুঁয়েমি এবং তার ভেতরে ভারত বিরোধী যে ভয়াবহ পাপ আছে লুকানো, সেই পাপের কারণে। যারা ভাবছেন দাঁতে দাঁত চেপে না যাওয়াটা একটা শক্ত বার্তা, তারা ভুলে যাচ্ছেন বার্তা কাকে দিলেন এবং তার বিনিময়ে কি হারালেন। চোরের সঙ্গে রাগ করে মাটিতে ভাত খাওয়া কেন ভাই? ভারত নিজ শক্তিতে, আইসিসি নিজ কাঠামোয় টিকে থাকবে ক্রিকেটে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্ষয় এখান থেকে শুরু হলো। আপনি লিখে রাখেন, প্রাইজ মানি নয়, র্যাঙ্কিং নয়, মূল ক্ষতি আত্মবিশ্বাস, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার। ভারতে খেলতে না গেলে ক্ষতিটা নিশ্চয়ই ভারতের নয়, আইসিসির নয়, কোনো বিদেশি বোর্ডের নয়, ক্ষতি একমাত্র বাংলাদেশের, এর খেলোয়াড়, এর সমর্থক, এর বাজার, এর মর্যাদার। আমরা নিজেরাই নিজের মঞ্চ ভেঙে দিলাম। আলো থাকবে, ক্যামেরা চলবে, খেলা হবে, শুধু বাংলাদেশের জার্সিটাই থাকবে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে না। ইতিহাস এই শূন্যতাকে ব্যাখ্যা করবে কাপুরুষতা হিসাবে নয়, আরো কঠিন ভাষায় বলবে যে গর্ধব কত প্রকার এবং কত প্রকার কি কি হতে পারে, তার প্রমাণ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। আগামী কয়েক বছর এই ভুল সিদ্ধান্তের সুদ সহ আসল মূল্য শোধ দিতে হবে মাঠে, বোর্ডরুমে, আর সবচেয়ে বেশি সমর্থকদের হৃদয়ে।